সন্ধ্যা 6টার পরেই শাহবাগ উত্তাল হতে দেখলাম। কেন উত্তাল হলো আমরা খবর নিলাম, একটা স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করা হয়েছে যেখানে কুরুচিপূর্ণ নানা রকমের বক্তব্য এবং ছবি যুক্ত করা হয়েছে এবং খোদ প্রধানমন্ত্রীকেও সেখানে যুক্ত করা হয়েছে। এই খবরটা যখন আমরা দেখলাম যে শাহবাগে উত্তেজনা তৈরি হচ্ছে, তখন আমরা দেখতে পেলাম যে শিবির এবং ছাত্রদল মুখোমুখি হলো। মুখোমুখি হওয়ার পর একজন আরেকজনকে ব্যাখ্যা দিচ্ছে এবং এর মাঝখানে আমরা দেখতে পেলাম ছাত্রদলের কিছু ছেলে মেয়ে এসে শিবির যাদের উপর হামলা হচ্ছিল তাদেরকে প্রোটেক্ট করলো, অর্থাৎ তারাই মূলত ক্যাম্পাসটাকে আবার ঠান্ডা করলো। এখন এটা হচ্ছে ছাত্রদলের বয়ান যে তারা আসলে ক্যাম্পাসকে ঠান্ডা করেছে, শিবিরের বয়ান হচ্ছে আমাদের উপরে হামলা করেছে খোদ ছাত্র দল। মানে ক্যাম্পাস অস্থির হলে কাদের লাভ আসলে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা আসলে চিটাগাং ইউনিভার্সিটিতে গোলমাল হয়েছে, একদম সেটার সংক্রমণ হয়ে এই জায়গায় চিটাগাং সিটি কলেজে সরি, সেখান থেকে এক জায়গায় গুপ্ত লেখা ছিল। হ্যাঁ, এখন ছাত্র শিবির জামাত ইসলাম তো গুপ্ত থাকেই। হ্যাঁ, এটা দেখে চটার তো কোনো কারণ নাই। কিন্তু এই সংঘাতগুলো যে এখন হচ্ছে, এরা তো সবাই অভ্যুত্থানের শক্তি। এখানে কিন্তু আসিফ ভুঁইয়া, সজীব ভুঁইয়া বলেছিল যে তাদেরকে আপনার ডিপ স্টেট বলেছিল 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য প্ল্যান দিয়েছিল। তো এখন ডিপ স্টেট সক্রিয় কিনা এটা ভাবতে হবে। এই গোলমালগুলোর পিছনে ডিপ স্টেট ওয়ার্ক করে কিনা এগুলো ভাবতে হবে। কারণ এখন যে দেশের অবস্থা, যাই বলেন না কেন, আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান, যুক্তরাষ্ট্র, ইরাক যুদ্ধ, লিবিয়াতে বম্বিং, সব মিলিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছে, তাতে করে তো সারা বিশ্ব কিন্তু টালমাটাল অবস্থা। এই সময় ধরেন আমাদের সরকারও আপনার ইউনিট সরকারের ফেলে রাখা প্রায় 24 লক্ষ কোটি টাকা কিন্তু লোন দেনা আছে, 24 লাখ কোটি টাকা লোন। সুতরাং 28 লক্ষ কোটি টাকা আবার পাচার হয়ে গেছে। হ্যাঁ, পাচার হয়ে গেছে। তো এই জন্যই বলছি যে এখন ধরেন সামনে বাজেট আছে, এখন সরকারও ধরেন বয়স মাত্র 2 বছর 2 মাস। এখন যদি আপনার অনেকেই বলে এটা হানিমুন পিরিয়ড, তারাও সামলায় উঠতে পারছে না। এদিকে তাদের সম্পর্কেও ধারণা আছে যে তারা বলছে জ্বালানি তেল অনেক মজুত আছে, কিন্তু লাইন তো কমে না। সুতরাং অনেকে ভাবছে, বলতে চেষ্টা করে তেল নাই আসলে, কিন্তু বলা হচ্ছে। সুতরাং সরকারের কিন্তু পরিষ্কার হওয়া উচিত এখানে। তো আমি যেটা বলতে চাই যে আপনাদের প্রথম প্রশ্নে, যে এই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে সংঘাত, একে অপরকে উস্কানি না দেওয়া ভালো। কারণ আমার মনে হয় এখানে নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে একটু সময় নিতে পারি, একটু শাহবাগ থেকে ঘুরে আসি, সেখানে একটা প্রেস কনফারেন্স হচ্ছে। দর্শক, আমরা একটু শাহবাগে ঘুরে আসতে চাই, সেখানে একটা সংবাদ সম্মেলন হচ্ছে, দিনভর যা যা ঘটেছে, ইনফ্যাক্ট সন্ধ্যার পর থেকে যে সহিংসতা, সেটা নিয়েই মূলত এই প্রেস কনফারেন্স। একটু ঘুরে আসি দর্শক, চলুন। এবং আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। 3 নম্বর দাবি হলো সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা সংশ্লিষ্ট মহল এবং সরকারকে আমাদের দাবিগুলো বিষয়ে জানিয়ে বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে না পারি, তাহলে দেশের সকল বিশ্ববিদ্যালয়, সাংবাদিক সংগঠন এবং বাংলাদেশের সকল সাংবাদিক আমরা দেখছিলাম এবং খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি যারা আছেন তাদের পক্ষ থেকে এটা হচ্ছে, এবং আরও বিস্তারিত নিশ্চয়ই আমরা জানতে পারবো। আমাদের সেখানে সহকর্মী তো আছি। আমি একটু ফজলে হুদা বাবুল আপনার কাছে আসি, নিশ্চয়ই আপনাকে এখানে পেয়ে যাব, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। এবং আমরা আসলে বোধহয় এখানে পাবো। ফজলে হুদা বাবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনমিউট করে নিতে হবে, খুব সম্ভবত মিউট আছে এটা। আচ্ছা আচ্ছা, ভেতর থেকে সাউন্ডটা ঠিক করা হচ্ছে। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা মূলত আজকে আলোচনাটা শুরুই করছিলাম সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কাছ থেকে, যে ক্যাম্পাস উত্তাল হলে আসলে কাদের লাভ। তিনি আসলে একটা সন্দেহের কথা বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ইঙ্গিতটা দিয়েছিলেন যে ডিপ স্টেট তাদেরকে বলেছিল কত 2030 সাল পর্যন্ত, 29 সাল পর্যন্ত হ্যাঁ ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল নাকি। সেই রেশ ধরে তিনি বলছেন যে এখনই অস্থির পরিবেশ তৈরি করার পেছনে ডিপ স্টেটেরও ভূমিকা থাকতে পারে। আপনি আসলে কি কারণ খুঁজে পাচ্ছেন এবং আপনি সরাসরি বলতে পারেন কিনা কাদের লাভ আসলে ক্যাম্পাস ঠিক এই মুহূর্তে অস্থির হলে? জি, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার আগে আমি একটা দেশবাসী সহ আমার এলাকার সবাইকে এবং আপনারা যারা শুনছেন সহ আলোচকরা, সিনিয়র সাংবাদিক শ্রদ্ধাভাজন আজিজ ভাই সহ
71 টিভির সকল কলাকৌশলীকে সবাইকে অভিনন্দন যে আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয় করেছে। এটা একটা ভালো খবর। আসলে ভালো খবরগুলো তো নিউজে হয় না, নিউজ মানেই নেগেটিভ। মানে আমি যেটা দেখি, আমি এত সংজ্ঞা জানি না, যেটা আপনি বিষয়ে কিন্তু আজকে আমাদের সংসদে খুব ভালো একটা আলোচনা হয়েছে। আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই তার রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিতে যেয়ে উনি বলেছেন এই যে ছাত্র রাজনীতিটা অসহিষ্ণু হয়ে উঠছে, এটাকে আমরা বিরোধী দল এবং সরকারি দল সংসদে আমরা যদি যেভাবে আমরা এই বিদ্যুৎ নিয়ে আলোচনা করলাম এবং উভয় পক্ষ মিলে একটা আমরা কমিটির 10 সদস্যের কমিটি গঠন করলাম, ঠিক এইভাবে আমরা ছাত্র রাজনীতিটার, যেটাকে আমরা যদি কর্পোরেট ভাষায় বলি তাহলে এটা বলবো যে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, বা আমরা যদি পলিসিটা সুন্দর করে দিতে পারি নেশনকে সবাই মিলে, আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য একটা ভালো দিক হবে বলে মনে করছি। এটা একটা আলোচনা আজকে সংসদে। দ্বিতীয় কথা যেটা আপনি বললেন, আজিজ ভাই যথার্থই বলেছেন যে এই জিনিসটা আসলে চিটাগং থেকেই এটা ঘনীভূত হয়েছে, শুরুটা হয়েছে, ছোঁয়া লেগেছে আসলে, টিকেল ডাউন এফেক্ট, চুয়ে পড়ার নীতি এটা অবলম্বন করেছে। সেই সাথে যেটা উস্কে দিয়েছে যে নোংরা কথাবার্তাগুলো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও দেখেছি আমাদের বিএনপির তৎকালীন এবং বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যেসব ভাষা শব্দ চয়ন করা হয়েছে মিছিলের মধ্যে, সেগুলা কোনো স্বাভাবিক পরিবেশের শব্দ নয়, স্বাভাবিক জায়গার শব্দ নয়। এবং ঠিক ওই রকমই একটা ক্লিপ আজকে মিডিয়াতে এসেছে, সম্পূর্ণটা আমার দেখবার সুযোগ হয়নি, আপনি জানেন আজকে সংসদ চলেছে। জি। তো সেখানে সেটার একটা ক্ষোভ ছিলই ছাত্রদের মধ্যে এবং সাধারণ লোকজনের মধ্যে, ওই ক্ষোভ যে এই যে মিডিয়াতে যা ইচ্ছে তাই। আমি যখন আপনার 71 টিভিতে মুক্তিযুদ্ধের কথা বলি, তখন আমার মেসেঞ্জারে যেসব শব্দ দেয়া হয়, আমার পরিবারের কেউ যদি দেখে হয়তোবা আমাকে বলবে আর টকশোতেই যেও না, মুক্তিযুদ্ধ নিয়েই কথা বলো না। তো এমন একটা দুঃসহ পরিবেশ। আমাদের সেখান থেকে সবাইকে দেশ গঠনের জন্য আমরা 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আমরা কেউ ডিপ স্টেট নিয়ে কাজ করেছে, কিন্তু কেউ রাস্তায়ও থেকেছে, আমাদের একটা রিক্সাওয়ালাও মারা গেছে, একটা শিশুও জীবন দিয়েছে, মানুষ রক্ত দিয়েছে, এই রাজপথে থেকেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া তার আপোষণতার সর্বোচ্চ স্তর পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেছে। আমাদের আপনি যদি আমাকে শুধু এটুকু বলে দেন, হ্যাঁ, মাননীয় সংসদ সদস্য, যদি আপনি আমাকে এটুকু বলে দেন যে আসলে কাদের লাভ হবে যদি ক্যাম্পাস অস্থির হয়। জি। এমন একটা পরিবেশে আসবার পর আমরা যে একটা গণতান্ত্রিক পরিবেশ খুঁজে পেয়েছি, তারপর যদি অসহিষ্ণু হয়ে উঠি আমরা, এটা কিন্তু সেই ফ্যাসিস্টদেরই পক্ষে যাবে। কাজে আমাদের সবারই এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত, বিশেষ করে ছাত্ররা তাদের পড়ার টেবিলে যাওয়া উচিত। এবং বাংলাদেশ গঠনে সারা বিশ্ব এখন অস্থিতিশীল, আমরা প্রত্যেকটা দিন নতুন নতুন অস্থিতিশীলতার খবর পাচ্ছি। কাজে এই সময়টাতে আমাদের দেশ গঠনে সবার ভূমিকা রাখা উচিত। সেটা জেনজি বলেন আর এক্স জেনারেশন বলেন আর ওয়াই জেনারেশন বলেন, আমাদের প্রত্যেককে সহিষ্ণুতার সাথে, ধৈর্যের সাথে, দেশের স্বার্থে আমাদের কথা হবে, আমাদের যুক্তি থাকবে, তর্ক থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু আমরা গণতন্ত্র জন্য যেন আমরা সবাই সহিষ্ণু আলোচনা। একদম একদম। আমি আসলে আরো আলাপ দীর্ঘ করবো একটা ছোট্ট বিরতি পর ফিরে এসে, কিন্তু তার আগে আমি আলাপটা শুরু করতে চাই ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনাকে দিয়ে, এবং আপনার কথা বলার মাঝখানে হয়তো আমি একটু বিরতিতে যাব, আগেই বলে রাখি, কিন্তু তারপর আমরা আলাপটা করতে থাকি। প্রথমত আমরা আজকে যদি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, একই সঙ্গে তিনি ডাকসির সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, তার একটা বক্তব্য শুনি। তিনি বলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের দিয়ে
বহিরাগতদের নিয়ে এবি জুবায়ের এবং মুসাদ্দিকের উপর হামলা করেছে। আবার ছাত্র দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং জনতা তাদের মারধরের চেষ্টা করলে সেখানে ছাত্রদল ঢাল হয়ে দাঁড়ায় এবং ক্যাম্পাসকে মোটামুটিভাবে ঠান্ডা রাখার চেষ্টা করে। পারস্পরিক এই বক্তব্যটা আসলে কেন, মানে পুরোপুরি বিরোধী একটা বক্তব্য, হঠাৎ করে প্রতিটা ক্যাম্পাসে আমরা কম বেশি ছাত্র দল এবং শিবিরের মধ্যে একটা আস্থাহীনতা জায়গা দেখতে পাচ্ছি। ব্যাকআপ আমরা যদি প্রায় 6 থেকে 7 মাস পেছনে যাই, দেখা যায় যে তারা একই সাথে রাজপথে ছিলেন। কি হলো হঠাৎ করে আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি সহ আমাদের সম্মানিত আলোচক মণ্ডলী দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের বক্তব্য শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসলে আজকে খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন যে শাহবাগ থানার মধ্যে জুলাইয়ের অন্যতম নায়ক এবং ডাকসুর সাহিত্য সম্পাদক এবং সমাজ কল্যাণ সম্পাদক মুসাদ্দিক এবং হামলা করা হয়েছে, জুবাইয়ের উপর হামলা করা হয়েছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। মুসাদ্দিক হলো সেই ছাত্র নেতা, আমরা দেখেছি যখন জুলাই আবু সাইদকে হত্যা করা হলো, তারপরে যখন সারা বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে গেল, প্রথম যে ছেলেটা একাই রাজপথে এসে সবকিছু ভেঙে স্লোগান দিয়েছিল, সবাইকে একসাথে করার চেষ্টা করেছিল, মুসাদ্দিক তাদের একজন। তার মতো একজন ছাত্র নেতা যাদের আত্মত্যাগের নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা সরকার গঠন করছি, আমরা বিভিন্ন পোস্টে গেছি, আজকে আমরা এখানে কথা বলতে পারছি, আমাদের ফ্রিডম অফ স্পিচ পাচ্ছি আমরা। আজকে তাদেরকে থানার মধ্যে, যেটা আমরা 17 বছরেও ছাত্রলীগ শাহবাগে সাহস দেখায় নাই, সেখানে থানার মধ্যে পুলিশের সামনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটা সত্যি দুঃখজনক এবং কষ্টকর। তার সূত্রপাতটা কোথায়? আমরা যতটুকু দেখলাম যে মাহমুদ নামক একটা ছেলের নামে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রীর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করা হয়েছে এবং ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেটা জানানো হয়েছে যে এটা একটা ফেক আইডি এবং যে স্ট্যাটাস গুলো দেওয়া হয়েছে এআই তে বানানো স্ট্যাটাস। আচ্ছা, আমি মানে রিউমার স্ক্যানার যেটা করেছে বোধহয় আপনি সেটাও দেখেছেন। এহসান চৌধুরী মূলত মূল পোস্ট দাতা ছিলেন, এটা রিউমার স্ক্যানারে বলা হচ্ছে। পরবর্তীতে আব্দুল্লাহ মাহমুদ তারটা স্ক্রিনশট নিয়ে এডিট করে প্রচার করা হয়েছে এবং সেখান থেকে এই গুজবটা বড় আকার নিয়েছে। জি, তারা থানায় জিডি করতে গিয়েছিলেন, সেখানে তারপর হামলা করা হয়। তখন হামলার কথা শুনে সেখানে মুসাদ্দিক যায় বাঁচানোর জন্য। তাকে আমি দেখলাম যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির নেতৃত্বে বলা যেতে পারে তার উপর হামলা করা হয়েছে। তা সত্যি অনাকাঙ্ক্ষিত। এবং আজকে শুধু তাই না, আজকে 6 জন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সহ মানব জমিন, অবজারভার, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, এরকম 6টা পত্রিকার সাংবাদিককে তারা হামলা করা হয়।